লাগতো, বলা হতো সবচেয়ে মূল্যবান জিনিস আঙুল দিয়ে যেটা করা যায় ভারতবর্ষে তা হলো প্রধানমন্ত্রী থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান তাদেরকে নির্বাচন করা। আর এখন আঙুল দিয়ে কখনো ওপরে উঠাচ্ছেন, কখনো নিচে নামাচ্ছেন। অনেকে আমার এটাকেও মিম মেটেরিয়াল বানিয়ে দেবেন, কন্টেন্ট। এবং এই কন্টেন্ট করতে করতে কোথায় থামতে হয় সেটা বোধহয় এবার ভাবার সময় এসছে রণবীর আলাহাবাদিয়া বলে একজন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য। তার গল্প, তার ইতিহাস, তার ব্যাকগ্রাউন্ড কি আমরা ইতিমধ্যে রিপাবলিক বাংলার লাগাতার কাভারেজে দেখেছি। কিন্তু এবার কথা হওয়ার প্রয়োজন আছে ভারতবর্ষে যে কন্টেন্ট ক্রিয়েশন হয় বা ভারতবর্ষে যে ডিজিটাল মিডিয়া, সেই ডিজিটাল মিডিয়া যারা দেখছে, যারা কনজিউম করছে, তাদের সাবালক হওয়ার প্রয়োজন রয়েছে। এই ধরনের রোস্টিং বা মা বাবাকে নিয়ে গালমন্দ বলা বা একটু মশকরা করা বোনকে নিয়ে, এই সমস্ত কিছু চলতে পারে। এই সমস্ত কিছুর সাথে কোনো ধরনের কোনো মোরালিটির কোনো দ্বন্দ্ব নেই না। আসলে এই অসভ্যতা এবং এই ক্রাস কন্টেন্ট যাকে বলা হয় সেটা এবার বন্ধের সময় এসেছে বা রেস্ট্রিকশনের সময় এসেছে। যারা এই মুহূর্তে রয়েছেন তারাই সবচেয়ে ভালো বলতে পারবেন, কারণ তারা এখানে এই মুহূর্তে যে ছজন রয়েছেন তারা প্রত্যেকে কন্টেন্ট দুনিয়া সম্বন্ধে ওয়াকিবহল এবং নিজেরা এক একজন কন্টেন্ট। আমি একদম আমার ডান দিক থেকে আলাপ করাচ্ছি স্যান্ডি সাহা এই মুহূর্তে রয়েছেন, সোশ্যাল মিডিয়া সেন্সেশন বলা যায় স্যান্ডি সাহাকে। প্রয়াগরাজ থেকে একদম ছপাক করে রিপাবলিক বাংলার এই স্টুডিওতে ডিরেক্টলি প্রয়াগরাজ থেকে এসছে স্যান্ডি বলল। তার ঠিক পাশে রয়েছে সৌমিত্র মুখার্জি এই মুহূর্তে। সৌমিত্র দীর্ঘদিন ধরে কন্টেন্টের সাথে যুক্ত, কন্টেন্ট ক্রিয়েশন এবং প্রডিউস করাটাও সৌমিত্র দীর্ঘদিন ধরে করে আসছে। এবং তার ঠিক পাশে ফুটকা, इंद्रजीत लाहिड़ी। ফুটকা নাম হি কাফি হ্যায়, সাইজ ম্যাটার্স। এবং তার পাশাপাশি বাদিকে এই মুহূর্তে তিনজন রয়েছেন, মধ্যখানে রয়েছেন ডক্টর লুজার। ডক্টর লুজার তিনি নিজে দীর্ঘদিন ধরে রিপাবলিক বাংলায় আপনারা দেখেছেন চিকিৎসক, ডক্টর অর্কদীপ বিশ্বাস। তার বাঁদিকে এবং ডান দিকে অবশ্যই রয়েছেন নন্দিনী ভট্টাচার্য, পুরুষাধিকার কর্মী, যথেষ্ট ভাইরাল এবং যে লড়াইটা লড়ছেন সেটা ভাইরাল হওয়ার মতনই। এবং তার পাশে রাজপুত্র চন্দ্র, মিউজিক ডিরেক্টর, প্রযোজক এবং কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমি প্রত্যেকের কাছে যাব, কিন্তু প্রথমেই আমি ডাক্তারবাবু বা ডক্টর লুজারের কাছে যাব। ডক্টর লুজার নামটাই জনপ্রিয় হয়েছিল, একটা ডাক্তার সে নিজেকে লুজার বলছে এবং তারপর রেস্ট ইজ হিস্ট্রি। কিন্তু কোথাও আমি ডক্টর লুজারের কোনো কন্টেন্টে এটা দেখিনি যে ডক্টর লুজারকে মা বাবা তুলে একটি মশকরা করতে হচ্ছে, তোর বোনের সাথে কি কি করলাম তার ডেসক্রিপশন দিতে হচ্ছে, বা ডক্টর লুজার সে নিজে ডাক্তার হলেও অ্যানাটমির বেশ মোটা দাগের কিছু রসিকতা লাগাতার কন্টেন্ট হিসাবে করছে আমি দেখিনি। অন্তত আমি আজ জাজমেন্টাল হব না ঠিক করেছিলাম, কিন্তু কোথাও গিয়ে আমি অর্কদীপকে তারিফ করছি যে অর্কদীপ এই সমস্ত কিছু না করেও সসম্মানে কন্টেন্ট দুনিয়ায় বেঁচে রয়েছে। আমি প্রথমেই অর্কদীপ বিশ্বাসকে, ডক্টর লুজারকে 3 মিনিট সময় দিচ্ছি। অর্কদীপ। দেখো ময়ূকদা, আমি এটা করতে পারি না, তার কারণ আমাদের ভারতীয় শিক্ষায় বলে যে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। সেইখানে মাকে তুলে গালাগাল দেওয়া আমার শিক্ষায় তো অ্যাটলিস্ট নেই। তো সেইখানে যখন আজকে এই যে শোটাকে নিয়ে তুমি বলছো যেখানে এই কথা হয়েছে, এটা আজকে হয়তো ভাইরাল হয়েছে, কিন্তু লাগাতার গত কয়েক মাস ধরে বা গত কয়েক বছর ধরে এই ধরনের কন্টেন্টই জনপ্রিয় এবং সেই ধরনের কন্টেন্ট ক্রিয়েটারই লাখ লাখ টাকা দিয়ে ব্র্যান্ড ডিল সাইন করে এবং সেই জন্যই আজকে এই কন্টেন্ট এত প্রাধান্য। এই শোতেই কিছুদিন আগে, আমি জানি না তুমি দেখেছো কি না, আরজি করের ঘটনাকে নিয়ে অশ্লীল জোকস বলা হয়েছে, কিন্তু সেইটা মানুষের তখন চোখে আসেনি, মানুষের যায় আসেনি। আজকে হয়তো রণবীর বলেছে বলে সবার চোখে পড়েছে, সবাই জানতে পেরেছে, কিন্তু এই জিনিসটা অনেক দিন ধরেই এই শোতে চলছে, যেখানে সমস্ত রকম সীমাকে অতিক্রম করা হয়েছে শুধুমাত্র বাক স্বাধীনতা এবং ডার্ক হিউমারের নামে। তো আমি যেটা বলছি ময়ূকদা, এটা কিন্তু কোনো অবিচ্ছিন্ন ঘটনা নয়। এবং তুমি যেরকম বললে আমার কন্টেন্ট, তো আমার কন্টেন্ট হয়তো কোনো ভিডিও 1 মিলিয়ন দেখে লোকে কিংবা 1 লাখ লোকে দেখে, কিন্তু যখনই আমি ভাববো যে 1 মিলিয়নটা কি করে 10 মিলিয়ন হবে, কি করে 100 মিলিয়ন হবে, তখনই আমার চিন্তা ভাবনাটা পাল্টে যাবে। তুমি তোমার ইনস্টাগ্রাম খোলো, সার্চে ক্লিক করো, তুমি দেখো সেখানে কি কি কন্টেন্ট আসছে।
তুমি দেখবে একটা খুব কমন ইনস্টাগ্রাম ভিডিও GRWM গেট রেডি উইথ মি বলে প্রচুর ভিডিও তুমি দেখতে পাবে ইনস্টাগ্রামে, যেগুলো বেসিক্যালি কি তারা বলবে যে আমরা মেকআপ টিউটোরিয়াল দেখাচ্ছি, কিন্তু তাদের যে ওই 20 মিলিয়ন 30 মিলিয়ন ভিউ, তারাও নিজেরা বুকের মধ্যে জানে যে এটা তাদের ওই অন্তর্বাসটা দেখানোর জন্য হচ্ছে, কিন্তু সবটাই ওই স্বাধীনতা এবং আমার এটা করার অধিকার আছে বলে এটা হচ্ছে। আমি মনে করি ময়ূকদা, আমি যদি আজকে শ্যামবাজার 5 মাথার মোড়ে দাঁড়িয়ে একটা চোঙা নিয়ে 4টে গালাগাল দিই, কিংবা আমি যদি জামা কাপড় খুলে দাঁড়িয়ে থাকি, ওই মুহূর্তে যে 5000 লোক ওখানে রয়েছে সবাই আমার দিকে তাকাবে। আমি এটা কেন করতে পারি না? কারণ আমার একটা ভয় আছে যে হয়তো আমাকে পুলিশ তুলে নিয়ে যাবে। সোশ্যাল মিডিয়াতে এই ভয়টা নেই, তাই এই কাজটা আমি সোশ্যাল মিডিয়াতে করে দেবো, আমি গালাগাল দিয়ে দেবো, কারণ সোশ্যাল মিডিয়াতে কোটি কোটি লোকও আমার দিকে তাকাবে। হতে পারে তারা আমাকে গালাগাল দিল, হতে পারে তারা আমাকে খারাপ কথা বললো, আমার কি যায় আসে? কারণ আজ থেকে কয়েক বছর পরে যখন আমার ব্র্যান্ড স্টাবলিশ হয়ে যাবে, তখন আমি 2-1টা চ্যারিটি করে আমি নিজেকে ওই জায়গাটাতে প্রমাণ করে দেবো যে আমার থেকে ভালো কেউ নেই, আমার সঙ্গে নাম্বারস রয়েছে, তাই আমি লাখ লাখ টাকা দিয়ে ব্র্যান্ড ডিল সাইন করব, আমি বড় বড় রিয়েলিটি শোয়ের মুখ হব, এবং সেই জন্য এই জিনিসটা চলছে। তাই হয়তো তুমি আজকে আলোচনা করছো, আমি বলছি, কিন্তু আনফর্চুনেটলি এই ভিডিওটাও একটা ভিডিও হিসাবে থেকে যাবে। আমার মনে হয় সমাজ যেভাবে চলছে সেভাবেই চলবে, কারণ কাউকেই কিছু বোঝানো সম্ভব নয়। আমি কাউকেই বোঝাতে পারবো না যে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, কারণ হয়তো ওইটা দিয়েই তার সংসার চলছে। কিন্তু অ্যাটলিস্ট আমি আমার দিক থেকে এইটুকু করতে পারি, যেহেতু আমি পড়াশুনো করেছি এবং পড়াশুনোকে সম্মান করি, তাই আমি মনে করি আমাকে দেখে তো অনেক মানুষ শিখছে, আমার দায়িত্ব আছে, আমি পড়াই, আমার ছাত্রছাত্রীরা আমাকে দেখছে, তাই আমার এক একটা শব্দ ওই শব্দ ব্রহ্মের মতো। ময়ূকদা, আমি জানি যে আজকে যদি আমি কন্টেন্ট ক্রিয়েট নাও করি, আমি ডাক্তারিরা জানি আমি মানুষকে সুস্থ করে আমার পেট চালিয়ে নিতে পারবো। আমি জানি আমি যা পড়াতে পারি, আমি পড়িয়ে আমি সেই অর্থ উপার্জন করে নিতে পারবো। আমার স্কিল রয়েছে, কিন্তু যারা দেখছে আমার স্কিল নেই, আমার কোনো কনস্ট্রাকটিভ জিনিস নেই যেটা সমাজকে আরও ভালো করে তুলতে পারে, তারা স্বাভাবিকভাবে এই সস্তার রাস্তাটা চুজ করবে, কারণ এখানে অ্যাকচুয়ালি আমাদের থেকে অনেক কোটি কোটি টাকা বেশি রয়েছে। মানে টাকা আকাশে ঘুরছে, যেন তেন প্রকারণে যা ইচ্ছা করো, তোমাকে 15 থেকে 30 সেকেন্ড অবধি মানুষকে কিছু না কিছু দেখাতে হবে, এবং চুপ করে মানুষ দেখবে সেটা। এটা এক ভয়ঙ্কর দুনিয়া, এবং সেই দুনিয়ার বেতাজ বাদশাহ বা বেতাজ বেগম যাকে বলা হয় ইদানিংকালে, সে হচ্ছে স্যান্ডি সাহা। স্যান্ডি সাহা এই মুহূর্তে তুমি যে কাজগুলো করছো বা যে ভিডিওগুলো বানাচ্ছো, যেটা নিয়ে অর্কদীপ বলছিল, কন্টেন্টের জন্য তুমি, আমি দেখেছিলাম মা ফ্লাইওভারে তুমি কেসও খেয়েছিলে। হ্যাঁ, তুমি মানে কখনো নাইটি পরে তুমি কোনো একটা বিদেশে চলে যাচ্ছ, এমন এমন কিছু কাজ করছো যেটা পুরোটাই আইবল গ্র্যাবিং। এবং মানে অনেস্টলি স্যান্ডি, তোমার চারপাশে যারা এখানে রয়েছে এবং আরও যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, তারা তোমার এগেনস্টে অনেক ক্ষেত্রে। সে হতে পারে অবভিয়াসলি। এবার কি স্যান্ডি সাহাদেরকে একটু বাধার সময় এসেছে? আচ্ছা ময়ূকদা, আমি ফার্স্ট অফ অল প্রথমেই একটা কথা বলতে চাই যে স্যান্ডি সাহাদের বা বাকি আমার মতো তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা একটু হাটকে কন্টেন্ট করে বা রোস্টিং করে। তো ইউটিউবের আমি মনে করি নিজস্ব একটা কিছু গাইডলাইন আছে, যে এটা একটা ইন্টারন্যাশনাল OTT প্ল্যাটফর্ম, যেখানে আমি পর্নোগ্রাফিক ভিডিও দিতে পারি না বা ভায়োলেন্স ভিডিও দিতে পারি না, কিছু তো ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। সেটা যদি আমি আপলোড করি, অটোমেটিক ইউটিউব নিজে থেকেই সরিয়ে দেবে। তো আমি মনে করি না এমন কিছু কন্টেন্ট করছি ইউটিউবে সেখানে কোনো সমস্যা নেই, সে ওই কন্টেন্টটা ওখানে রাখছে। যদি তার মানে না, এটা একটা ভালো জিনিস বললে, মানে ফেসবুক ইউটিউব নিজে থেকেই একটা রেগুলেশন, হ্যাঁ, একটা গাইডলাইন্স আছে ওখানে, ঠিক আছে, যে আমি এমন কোনো কন্টেন্ট দিতে পারবো না যেটা হার্মফুল সমাজের পক্ষে, সেটা যা হতে পারে সেখানে দাঁড়িয়ে। তো সেইখানে দাঁড়িয়ে ফেসবুক এবং ইউটিউব এত বড় একটা ইন্টারন্যাশনাল OTT প্ল্যাটফর্ম বা ডিজিটাল মিডিয়া, তাদের যখন কোনো সমস্যা হচ্ছে না, তাদের মতে তো এটা ঠিক করছি আমি, বা তাদের ক্ষেত্রে এটা কোনো খারাপ কিছু নয় আমার কন্টেন্টগুলো বা বাকি যে ধরনের কন্টেন্টগুলো হচ্ছে। তো তারা যখন মানা করছেন, তো সেইখানে দাঁড়িয়ে অনেকের অনেক কিছু পছন্দ। আমার কন্টেন্ট যেমন পছন্দ না, আমি বলতে পারি ডক্টর লুজের যে ডাক্তারবাবু, ওনার কন্টেন্ট আমার পছন্দ না, বা নন্দিনী একটু বেশি পুরুষবাদী কথাবার্তা বলে, আমার ওই কন্টেন্ট পছন্দ না, বন্ধ করে দাও। তাহলে তো মানুষের পছন্দ বা মানুষের চয়েস দিয়েই যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে তো অনেক কিছু বন্ধ হয়ে যেত। আপনার সিরিয়াসলি ভালো লাগে না এই ধরনের কন্টেন্ট, আমি দেখবো না, আনসাবস্ক্রাইব করে অপশন কোথায়? একটা স্যান্ডি সাহার ভিডিও যদি দেখি অ্যালগরিদমে, আমি ব্রাশ করতে যাওয়ার সময় স্যান্ডি সাহার ভিডিও দেখছি, শোয়ার সময় স্যান্ডি সাহার ভিডিও দেখছি। আমি সিরিয়াসলি বলছি, আমি কোনো একদিন ঝরে ঝরে পড়ছে বিরিয়ানি, সেটা আমার দারুণ লেগেছিল। ভদ্রলোক, চাকদার ভদ্রলোক, আমি অবশ্যই রিপাবলিক বাংলা, আমি ওনাকে একদিন আনবো, কিন্তু
উনি যে ওই একবার ওই ঝরে ঝরে পড়ছে আমাকে দেখালেন, তারপর থেকে শুধু আমার টাইম লাইনে ঝরে ঝরে পড়ছে বিরিয়ানি। দেখো ঝরে ঝরে এটা আমি বেরোবো কি করে? মানে আমাকে তো ফ্যাক্টরি রিসেট করতে হবে ফোনটা। তাহলে তোমার কাছে নট ইন্টারেস্টেড বলে একটা অপশন আছে, তুমি যদি ওটা করো তাহলে ওই ধরনের কন্টেন্ট তোমার কাছে আর আসবে না। বাট হ্যাঁ, তুমি যদি ওই কন্টেন্টটা পুরোটা দেখো, তার মানে তোমার ভালো লাগছে, তো তোমার কাছে অবভিয়াসলি ইউটিউব বা ফেসবুক সেটাই ভাবাচ্ছে যে তোমার কাছে ওই ধরনের কন্টেন্ট তুমি দেখতে চাইছো, অ্যালগরিদম তোমাকে সেটাই দেখাবে। তো আমি যে ধরনের ভিডিও দেখি, কন্টেন্ট আমি পছন্দ করি, আমার টাইমলাইনে সাধারণত সেগুলোই আসে। তো আমি আর একটা কথা, তুমি একটা খুব ডার্ক জায়গা বের করে দিল যে সত্যি আমরা এত বড় বড় কথা বলছি, কিন্তু হয়তো সত্যি আমাদের ওই বিরিয়ানিটা ঝরে ঝরে পড়ছে, বা স্যান্ডি নাইটি পরে আজ কোন শহরে গেল সেটা দেখতে আমাদের নিজেদেরই অ্যাকচুয়ালি ভালো লাগা হয়তো কাজ করে। বলো। আমি একটা কথা বলতে চাই যে দেখো, এখন তো আনএমপ্লয়মেন্ট চারিদিকে, তো সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষ ইনকাম করে মানে একটা ব্যবস্থা করছে। সেখানে দাঁড়িয়ে যেমন ক্যারি মিনাটি কিছুদিন আগে একটা ভিডিও ডিলিট করেছিল, সেখানে দাঁড়িয়ে সে অনেক ডিপ্রেশনে ছিল, অনেক কিছু আমরা দেখেছি। সেখানে গোটা একটা শো, সবকটা এপিসোড ডিলিট হলো। সেখানে মানসিকভাবে যে ওদের শোতে বা ফিনান্সিয়ালি অনেক, আমরা প্রত্যেক ভিডিওতে একটা করে ব্র্যান্ড রাখি, সেখান থেকে আমাদের আর্নিং হয় অবভিয়াসলি। সেখানে যদি এতগুলো ভিডিও মানে ডিলিট হয়ে যায়, তো সেখানে অবভিয়াসলি সেই দিক ফিনান্সিয়াল দিক থেকেও সবার একটা প্রবলেম বা একটা নেগেটিভ দিক থেকে আসবে। এবং আমি আর একটা কথা যুক্তি চাই, সেই সেম এপিসোডে সেম কন্টেস্টেন্ট একটা হোমোফোবিক কমেন্ট করেছিল যে মেরা বাচ্চা গে নেই হো সকতা। সেইখানে এই কমেন্টটাকে দিয়ে কিন্তু কোনো রকম কন্ট্রোভার্সি হয়নি। হ্যাঁ, ওই শোতে, ওই সেম শোতে বলা হয়েছিল। তো আমার মনে হয় একটা ইনসিস্ট যে কমেন্ট হয়েছে ওইটাকে বেশি হাইলাইট করা হচ্ছে। আমার মনে হয় এই যে হোমোফোবিক কমেন্টটা করা হয়েছিল ওটাকে বেশি হাইলাইট, কারণ যারা যারা বলছে যে ব্যাড ইনফ্লুয়েন্স পড়ছে, যে এই ধরনের ভিডিও যারা যারা করছে, তো ওই ব্যাড ইনফ্লুয়েন্সটা তো আমার মনে হয় ওই কমেন্টটাতে আরও বেশি পড়ছে। যেটা আমি দেখবো, যেটা আমার পছন্দ হচ্ছে আমি দেখবো, যার পছন্দ হচ্ছে না, খারাপ হচ্ছে, দেখবে না, ইগনোর করো। বেশ বেশ বেশ, আমি নন্দিনীদির কাছে যাচ্ছি। নন্দিনীদি, স্যান্ডি নিজের ধারণা এবং নিজের একটা মতবাদ আমি ধরছি, সেখান থেকে অনেকগুলো কথা বললে। আমি ইনফ্যাক্ট এই ভারতবর্ষের অনেকগুলো মানে সেন্সিটিভিটি যেগুলোকে বলা হয়, সেখানে আমি দেখেছি, আমি মাফ করবেন দর্শকদের, আমার মনে হয় তাদের আঘাত লাগবে না, সহানুভূতি তারা প্রকাশ করবেন আমার সাথে। আমি দেখেছি বহু পশুর মাথা সেগুলোকে রেখে দেওয়া হচ্ছে, এমন কিছু কিছু পশু বা একদম নির্দিষ্ট করে করলে গোমাংস, সেই গোমাংস নিয়ে অনেকের সেন্সিটিভিটিতে লাগে, সেগুলো আমেরিকানসদের নেই। ঠিক সেরকমভাবেই ইনসেস্ট বা মা বাবাকে নিয়ে, যেটা নিয়ে অর্কদীপ বলল আমাদের সমাজের ক্ষেত্রে, এটা তো আমরা সিদ্ধান্ত নেব, এবং সে কারণে একটা ভারতীয় রেগুলেটরি বোর্ডের দরকার বলে মনে করা হচ্ছে। আপনার বক্তব্য কি? হ্যাঁ, প্রথমে কয়েকটা কথা বলবো যে আজকে এরকম একটা বিষয় নিয়ে রিপাবলিক বাংলাকে ধন্যবাদ দেবো যে আলোচনাটা একান্ত হওয়া দরকার ছিল। একটা করে যাব। প্রথমে ডক্টর লুজারকে বলবো, উনি শুরুতেই বললেন জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, ওখানে বাবা মা দুজনের সম্বন্ধে কমেন্ট করা হয়েছিল। পিতা স্বর্গ পিতা ধর্ম, এটাও মনে রাখতে হবে, পিতাকেও ওখানে টানা হয়েছে, শুধু মাকে মনে রাখলে তো চলবে না। আর দ্বিতীয় কথা বলি, যে কমেডি শোতে এই কথাগুলো বলার জন্য এত কথা বলা হচ্ছে, সে কমেডি শোটিকে বিখ্যাত না বলে কুখ্যাত বললেই আমার মনে হয় বেটার হয়, কারণ ওখানে কমেডি এবং ছেঁচড়ামির মধ্যে যে একটি তফাৎ আছে সেটা মনে হয় ওনারা জানেন না। আজকে এই কথাটা এত প্রবল হয়ে উঠলো এই কারণে যে রণবীর এলাহাবাদী বললেন বলে, কারণ ওনার কাছ থেকে আমরা অন্যরকম কথা শুনতে অভ্যস্ত হয়েছি। অথচ এই শোতেই কিছুদিন আগে একটি মেয়ের জামা কুচি কুচি করে কাটা হয়েছিল তার বয়ফ্রেন্ডকে দিয়ে, যার স্বামী থাকেন অন্য জায়গায়, মানে স্বামী সম্ভবত আর্মিতে কাজ করেন। কই তখন তো আমরা গেল রব উঠিনি, তখন তো আমাদের মনে হয়নি যে একজন নারী, না কন্ট্রোভার্সি না, কিন্তু গেল রব উঠেনি, শো করতে হয়নি, তো এফআইআর হয়নি, তো তাহলে কেন হয়নি? সেই মেয়েটির সম্পর্কে এফআইআর বা ওই ছেলেটির সম্পর্কেও এফআইআর। তখন আমাদের ভারতীয় চিন্তাভাবনা ধ্যান ধারণায় আঘাত করেনি বলুন, যে একটি মেয়ের জামা এরকম সর্বসম্মুখে কুচি কুচি করে কাঁচি দিয়ে কাটা হচ্ছে, আমাদের কোনো ভারতীয় ধ্যান ধারণায় আঘাত লাগলো না। এবং সেটা দেখে আরও 5 জন ভারতীয় নারীর যেরকম ইচ্ছে হতে পারে রাস্তাতেও এরকম করতে, কারণ আমাদের তো রিল দেখে যখন তখন নাচটা শুরু হয়ে যাচ্ছে রাস্তাঘাটে, এরকম মনে হয়নি কেন আমাদের? আমরা এনজয় করেছি কিন্তু, তাই না? কি মুশকিল, আমরা তখন এনজয় করলাম, ভাবতে পারিনি যে আজকে কেন হলো বলুন তো, কারণ আমাদের ভারতীয় চিন্তাভাবনায় বাবা মাকে তো আমরা এখনও, যে যেমন হয়তো অনেকেই খারাপ ব্যবহার করেন, তবুও বাবা মা বলতে আমাদের মনে এখনও একটা শ্রদ্ধা ভক্তির জায়গা বেঁচে আছে, এটা আমরা নিতে পারলাম না। আর সঙ্গে বসে একটি মেয়ে আরও সাংঘাতিক কথা বললেন, তাকে নিয়ে কিন্তু সেরম হেলদোল দেখা যাচ্ছে না, যে তিনিও যে কথাটা একটি ছেলেকে ওখানে বসে বলেছেন সেও বড় সাংঘাতিক।
বড় মারাত্মক। আবার স্যান্ডি যে কথাটা তুলছেন সেটাও বড় একটা কথা নয়। তো আমার কথা, এখানে রেগুলেটরি বোর্ডের দরকার নিশ্চয়ই আছে। অথচ দেখুন এরা এই কথাগুলো বলে মজাটা কি করলেন, আজকে যদি একটা সত্যি সত্যি এই কারণে আজকে ভারতীয় রেগুলেটরি বোর্ড তৈরি হয়, তাহলে স্যান্ডিও অনেক সময় কিন্তু নির্ভেজাল মজার এমন অনেক কিছু করে একটা সামাজিক জিনিসের দিকেও অনেকের চোখ ফিরিয়ে দিচ্ছেন। কেমন অনেক সময় ইন্দ্রজিৎ দা ফুটকার কি অনেক কিছু করেন ভালো, বা এই যে আমি আজকে কথা বলি এমন কিছু কিন্তু কখনোই মহিলাদের গালাগাল করে কিছু বলি না, কিন্তু পুরুষ মানুষের সঙ্গে যে ব্যাপারগুলো হচ্ছে সেগুলো নিয়ে কথা বলি। কিন্তু এই রেগুলেটরি বোর্ড বসলে হয়তো দেখা গেলো সেগুলোর থেকেও বলা হয় আমায় বিরত থাকতে হচ্ছে। তাহলে কি হলো, আজকে এক ভদ্রলোকের এরকম মানে দায়িত্বজ্ঞানহীনভাবে কথা বলার জন্যে আজকে আমাদের সবার মুখেই লাগাম পড়ে গেল। আপনাদের চ্যানেলেও এমন অনেক কিছু দেখানো হয় যেটা দেখানো দরকার, কিন্তু এই রেগুলেটরি বোর্ডের জন্য আজকে আমরা সবাই আমাদের চ্যানেল তো ব্রডকাস্ট, আমি একদম নির্দিষ্টভাবে বলছি ডিজিটাল মিডিয়া ধরুন আপনারা এমন কিছু দেখাচ্ছেন যেটা অত্যন্ত দরকার দেখানো, কিন্তু এই রেগুলেটরি বোর্ডের জন্য সেখানেও হয়তো কোপ পড়ে গেল। তাহলে আজকে এরা এই যে নির্বোধের মতন কাণ্ডজ্ঞানহীনভাবে এই যে কাজগুলো করছেন, তাতে আমরা সবাই মিলে একই সঙ্গে কিন্তু বিপদে পড়ে যাই। এই ভালোটা কোনটা আর খারাপটা কোনটা, এটা কে সিদ্ধান্ত নিচ্ছে? আমি সেটাই আবার আপনাকে বললাম যে আজকে তাহলে নিয়ন্ত্রণে কি এখানে রেগুলেটরি যদি বসে, তাহলে কিন্তু আবার এমনও কিছু যদি চলে আসে যে আমরা যেটা বলছি সেটা বলতে পারবো না, তাহলে আমাদের সবার তো সতর্ক হওয়া উচিত আমরা কি বলছি। মানে এটা সেলফ রেগুলেশনের জায়গা। আমি একদম এবার সরাসরি ইন্দ্রজিৎ লাহিড়ী ফুটকার কাছে যাচ্ছি। এটা তো বাস্তব যে মানে অর্কদীপ, সৌমিত্র, আমরা সবাই যারা এখানে আছি, তারা সিদ্ধান্ত নেওয়ার থেকে একটা সেন্সর বোর্ডের মতন একটি বোর্ড, সেই বোর্ড বসে সিদ্ধান্ত নিক, এবং সেখানে যেরকম ইন্দ্রজিৎ দাও থাকতে পারেন 2 বছরের জন্য, ঠিক সেভাবে রাজপুত্রও থাকতে পারে। মানে আমি বলছি ভারতবর্ষে কি কন্টেন্ট যাবে আর কি কন্টেন্ট যাবে না সেটা একবার একটু দেখে নেওয়া। এটা ভারত সরকার এবার কি সময় এসেছে এই বিলটাকে আইনে রূপান্তর করা? প্রচণ্ড সিরিয়াস ব্যাপারটা হয়ে যাচ্ছে। আমি একটা বাজে জোকস বলে নি, বেশ, এটা আবার এটার জন্য আবার আমার এখানে ধর্ণা দিতে আসবে না তো কেউ? না, এটা শর্ট ফরম্যাটে ভালো। বেশ, কোনো এক বাবা আর ছেলের কথা হচ্ছে রাত্রিবেলা শুতে যাওয়ার আগে। ছেলে বাবাকে বললো, বাবা আমি না অ্যাস্ট্রোনট হতে চাই। বাবা বললো ঠিক আছে, ঘরে গিয়ে শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, অনেক হয়েছে। ছেলে তখনই বুঝলো যে অ্যাস্ট্রোনট হওয়া বা স্বপ্ন দেখাটা সেই জিনিস যেটা ঘুমিয়ে পড়ে দেখতে হয়, না হলে হয় না। আমার নয়, কানান গিল বলে একজন আছেন যার একটা শো আছে ইয়োর্স সিনসিয়ারলি। জনরাটাকে বলা হয় ডার্ক কমেডি। সো হোয়াট ইজ ডার্ক কমেডি? এমন কিছু অস্বস্তিকর বিষয় নিয়ে কথা বলা, যে বিষয়গুলো নিয়ে চট করে বাজারে আমরা কথা বলি না। তার মধ্যে কানান গিল আছেন, আজিন বানাটওয়ালা আছেন, বরুণ গ্রোভার প্রচণ্ডভাবে আছেন, অ্যাসিড ডেমোক্রেসি যে শোটা। ফলে দ্য কোয়েশ্চেন ইজ, এই ইন্ডিয়া গট লেটেন্ট যে শোটা নিয়ে আমরা এত কথা বলছি, দ্যাট ইজ মেড আউট অফ ডার্ক কমেডি। এবার ডার্ক কমেডি ইজ ফাইন যতক্ষণ না সেটা একটা লেভেলকে ক্রস করে। ওই শোতেই, ওই এপিসোডেই সম্ভবত আর একটা কমেন্ট ছিল যেখানে এক ভদ্রলোক কেরালার লোকজনকে নিয়ে ভেঙিয়ে বলছেন 100% লিটারেসি রেট নিয়ে। সম্ভবত আমরা এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে পড়াশুনো, লিটারেসি, এই ব্যাপারগুলোই জোকের ক্ষেত্রে চলে এসছে। আর ক্ষমা করবেন, ডার্ক কমেডি মানে আমি ভারতবর্ষের মেন স্ট্রিম মিডিয়ার কথা বলছি না, আমার সেই সাহস ক্ষমতা কোনোটাই নেই, যথেষ্ট ভীতু মানুষ। কিন্তু দ্য কোয়েশ্চেন ইজ, ভারতবর্ষে এই মিডিয়ার যে শেষ স্তম্ভটি সম্ভবত বেঁচে আছে, দ্যাট ইজ অনলাইন মিডিয়া, আনরেগুলেটেড মিডিয়া। সেখানে যদি এই ডিজিটাল ব্রডকাস্ট বিল, যেটা কোনো একটা সময় হয়তো ঠান্ডা করে চলে গেছিলো, সেটা চলে আসে, আমরা কিন্তু কথা বলতে পারবো না। এক। এবার দ্বিতীয় প্রশ্ন, কি যাবে সেটা কে ডিসাইড করছে? আমরা যদি ক্রিঞ্জ না দেখি তাহলে ক্রিঞ্জ তৈরি হবে না। ইটস স্ট্রেট অ্যান্ড ভেরি 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 ক্লিয়ার। আজকে বিরিয়ানি ঝরবে না বিরিয়ানির ইতিহাস ছড়বে, সেটা ডিপেন্ড করছে আমি কি দেখতে চাই তার উপর। এবার যেটা বলা হলো, এই স্যান্ডি বললো নট ইন্টারেস্টেড বাটন, তো আমরা দেখবো বিরিয়ানি ঝরছে আর অন্যদিকে কোনো একটা ওই GRWM ভিডিও অন্য কিছু ঝরছে, আর আশা করব আমার ফিডে আসবে বড় বড় জিওপলিটিক্সের কথা। এটা তো পৃথিবীতে হতে পারে না। তো এই হিপোক্রেসিটা বাদ দিলে যেটা দেখবো সেটা হচ্ছে একটাই বা তিনটে শব্দ, ডিজিটাল ব্রডকাস্ট বিল। জিনিসটি যদি আসে কি হবে? আজকে হয়তো অর্কদীপ যেটা নিয়ে কথা বলছে বলতে পারবে না, স্যান্ডি যেটা করছে করতে পারবে না, আমি বিশেষ কিছু মাংস খাচ্ছি, ইনফ্যাক্ট আমি পৃথিবীর রান্না করে দিলে প্রায় সব রকম মাংসই খাই, সেটা খেতে পারবো না।
তার জন্য গালাগাল খাচ্ছি, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু, সেটা নিয়ে আমার খুব একটা প্রবলেম নেই। সকালবেলা 4টে গালাগাল না খেলাম তো বেঁচে আছি কেন? না আমি একটু ইন্টারাপ্ট করছি, এই বিলটা যদি নাও আসে তাহলেও তো আপনার বাড়ির সামনে পুলিশ আসতে পারে। মানে আপনার কোনো কেসে, কোনো কন্টেন্টে যদি কেস হয় সেটা তো সেটা হতে পারে, কিন্তু ব্রডকাস্ট বিলটা এলে আরেকটু সেটা সমস্যাটা কি কড়াভাবে আসবে। আমার ছেলে ক্লাস 8-এ পড়ে, তার ইনস্টাগ্রাম এখনও আমি তাকে অ্যাক্সেস করতে দিইনি, এবং খুব ক্লিয়ারলি বলা আছে যদি সে ইনস্টাগ্রাম ইনস্টল করে তার ফোনে, ফার্স্ট অফ অল আমি ফ্যামিলি কনসোলে সেটা দেখতে পাবো এবং হ্যান্ডেলটা স্ট্রাইক মেরে উড়িয়ে দেবো। লোকে আমায় ডিজিটাল তুগলাক বলতে পারে, লোকে আমাকে অটোক্র্যাট বলতে পারে, যা ইচ্ছে বলতে পারে। যারা অনুষ্ঠানটা দেখছেন ইনস্টাগ্রামে যান, সার্চ অপশানটায় যান, কি ভিডিও আসবে আপনারা নিজেরাই দেখে নেবেন। এখানেও যারা আছেন প্রত্যেককে বলছি, আমার বিশ্বাস প্রথমবারও আসবে, মানে প্রথম ডাউনলোড করার পরেও এটা আসবে। একদম কারণ যদি পুশ করে, যদি ওই জন্যই তো বানাচ্ছে, কারণ যদি না নট ইন্টারেস্টেডটা করা থাকে, যদি না নট ইন্টারেস্টেড বাটনটা ক্লিক করা থাকে, কারণ প্ল্যাটফর্ম যদি সেটা পুশ করে তাহলে কিন্তু এটা আসতে বাধ্য। আমরা মানে রোগটাকে চিহ্নিতকরণ করতে পারছি, কিন্তু আবার ওষুধ দিতেও ভয় পাচ্ছি। না সেইখানটাই বলতে গেলে এই রিসেন্টলি অর্কদীপও যেটা বললেন যে এই রিসেন্টলি স্বপন ভার্মার একটি শোতে জাভেদ আখতার একটি চমৎকার কথা বলেছিলেন, উনিও বললেন সেটা হচ্ছে গালাগাল বা যে কোনো রকমের ভালগ্যারিটি, এটা হচ্ছে প্রান্তিক মানুষ যে কিছু খেতে পায় না সেই মানুষের মশলার মতন, সেই মানুষের ঝাল বা লঙ্কার গুঁড়োর মতো, কোনো টেস্ট নেই, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো যে কোনো রকমের ভালগ্যারিটি ইজ লাইক দ্যাট, সেখানে আমি ক্র্যাক করতে পারছি না, আই কান্ট ক্র্যাক এ জোক, সেইখানে আই উইল টেক সাম এফার্ট, আমি সেখানে গালাগাল দেবো বা কোনো রকম এমন কিছু করার চেষ্টা করবো যেটা কিনা একটু হাটকে হবে, যেটাতে আমি জিনিসটাকে মেকআপ দিয়ে দিতে পারবো। এনিওয়েজ, সো এবার দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে রণবীর এলাহাবাদিয়ার মতন এতই একজন সাকসেসফুল ইউটিউবার এবং বুদ্ধিমান পডকাস্টার, সে এটা করলেন কেন? ফোমো ফ্যাক্টরে, মানে দর্শক বন্ধুদের সুবিধার্থে বুঝিয়ে রাখছি, ফিয়ার অফ মিসিং আউট। ফোমো ফ্যাক্টরে আমি জানি না কেন করলে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে যারা, আমি তো কন্টেন্ট ক্রিয়েটার সেই অর্থে নই, কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটার আমি দেখতে পাচ্ছি তারা যে সাকসেসটাই রিচ করেছে এবং খুব মানে এমনভাবে রিচ করেছে যে প্রত্যেকে তাদেরকে দেখতে পাচ্ছে বা প্রত্যেকে তাদেরকে অ্যাকসেপ্ট করতে পারছে, সেটা সবার পক্ষে সম্ভব নয়। এবার সেটা সবার পক্ষে সম্ভব নয় বলেই তখন এ ধরনের সস্তা মাধ্যম নেওয়া হচ্ছে। তখন যেন আজকে ইনস্টাগ্রাম, ফেসবুক নিউডিটি অ্যালাউ করে না, এটা একদম ঠিক আছে, এর এস্টাবলিশ ফ্যাক্ট। মেটা নিউডিটি অ্যালাউ করে না, নিউডিট অবধি পৌঁছে যাচ্ছে, শুধু ওয়াইটা বাদ দিয়ে দিচ্ছে, নিউডিট অবধি পৌঁছে যাচ্ছে, যেটা উনিও বললেন GRWM ভিডিওস বা এনিথিং যেটা সার্চ অপশনে আসছে, একদম যা তা লেভেলে চলে যাচ্ছে জিনিসটাকে। যা তা লেভেল মানে কি? মানে যা তা লেভেলে চলে যাচ্ছে বিভিন্ন রকম ক্ষেত্রে, এই মানে সফট পর্ন এন্ডোর্স করছে। যদি এক্স প্ল্যাটফর্মটায় যাই তাহলে হার্ডকোরও আছে, সেটা অ্যালাউ। আমি ওটাতে ঢুকছি না, যেহেতু এক্স হ্যান্ডেল ইলন মাস্ক যেরকম বলেছে আমি কোনো সেন্সরশিপ না, যেহেতু এক্স ভারতবর্ষে কত লোক ইউজ করে ইনস্টাগ্রাম, তাতে অনেক বেশি লোক, ইউটিউব তাতে অনেক বেশি, আমি এক্সে ঢুকছি না। তো এটা এই লেভেলে চলে, কেউ মেকআপ ভিডিওসের মাধ্যমে দিচ্ছেন, মাফ করবেন আমি খুব মানে ইয়েতে খুব মানে র ওয়েতেই বলছি জিনিসটা, ব্রেস্ট ফিডিং এর নাম করে ভিডিও দেওয়া হচ্ছে, সেখানে নোংরামো দেখানো হচ্ছে, সেখানে নোংরা গান ব্যবহার করা হচ্ছে। তো এটা কোথাও না কোথাও গিয়ে তো সেন্সরশিপ হওয়াই উচিত। তার মানে ডেফিনেটলি আমি এটাও বলছি না যে কেউ একজন মজা করলো। আজকে স্যান্ডি অসামান্য একজন ক্রিয়েটার, আমি তার অনেকের তার ক্রিয়েশনকে কেউ ভালো বলতে পারে, কেউ খারাপ বলতে পারে, বাট ইটস আ ফ্যাক্ট দ্যাট ইউ কান্ট ইগনোর হিম। তো সেই জায়গায় গিয়ে তাকেও যাতে সেন্সার না করে দেওয়া হয়, বা যে কোনো ক্রিয়েটার রয়েছে তাকেও যাতে সেন্সার না করে দেওয়া, সেটা দেখতে হবে। আজকে আই বিং আ ফিল্ম প্রডিউসার, আমি একটা জায়গায় দাঁড়িয়ে বলছি, আমি একজন ফিল্ম প্রোডাকশন ফ্যামিলি থেকে আসছি, আমার তো সবার আগে অ্যাডভোকেট করা উচিত সেন্সরশিপ ছড়ে যাক, আরও বেশি আনসেন্সার্ড কন্টেন্ট আসুক। কারণ যত বেশি আনসেন্সার্ড কন্টেন্ট আসবে তত বেশি আমরা চটুল গান দেখাবো এবং অনেক বেশি দর্শক আসবে, মানে অনেক টিকিট বিক্রি হবে, অনেক টাকা কামাবো। আমার তো সবার আগে বলা উচিত, কিন্তু এখানে আমাকে আটকে দিচ্ছে আমার সিভিক সেন্সটা, সেই জায়গাটায় আমি বলছি এখানে একটা কোথাও স্ট্রিক্টনেস থাকা উচিত। থেকে বড় কথা যেটা ইন্দ্রজিৎ দা বললো বা স্যান্ডি বললো, নট ইন্টারেস্টেডটা আমি করতে পারি, কারণ আমার মাথায় সেই বুদ্ধি রয়েছে, আমি নট ইন্টারেস্টেড করে দিলাম, বা আমি এই জোকসটা থেকে বুঝলাম এটা আমি নেব না। ইন্দ্রজিৎ দা যতটা টেক স্যাভি,
সেরকম টেকসাবি সব বাবা মা নয় যে তার ছেলেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে স্ট্রাইক করে দেবে। কেউ ভাবছেই না যে পরের জেনারেশনটাকে আমরা বুদ্ধিহীন একটা ফোকলা জেনারেশন বানাচ্ছি, যারা এই কন্টেন্ট দেখছে যে এই সময় রায় তো একে ঘিরেই তো 1 কোটি লোক ঘিরে দাঁড়াচ্ছে, যারা এই ক্রিঞ্জ কন্টেন্ট বানাচ্ছে তার সঙ্গেই তো লক্ষ লক্ষ ফলোয়ার, তারাই তো গিয়ে একটা অডি কিনে স্ট্যাটাস দিচ্ছে যে আজকে আমি আমার স্বপ্ন পূরণ করলাম অডি কিনে। আর যে ছেলেটা মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, সে আজকে রিসার্চ করে মাসে 30,000 টাকা স্টাইপেন্ড পাচ্ছে। আর যে শুধুমাত্র এই খারাপ খারাপ কন্টেন্ট গুলো করে গেল, সে গিয়ে আজকে অডি কিনে স্ট্যাটাস দিচ্ছে যে আমার স্বপ্ন পূরণ হলো। তাহলে আমি পড়বো কেন, আমি রিসার্চ করবো কেন, আমি দেশকে আগাবো কেন, আমি এই খারাপ কন্টেন্টই করবো? এই বাচ্চাদেরকে এটা শেখাবে কে? ভারতে আমরা দেখেছি বসে একদম নির্দিষ্টভাবে বাংলাদেশ এপিসোডের সময় বাংলাদেশ সাইবার যারা হ্যাকার্স আছে তারা ঠিক কিভাবে এই লড়াইটাকে লড়ছে, এবং মেটা পার্শিয়ালি এই কাজটা করেছে। সুতরাং আমরা কেন মেটার ওপরে, বা যেটা খুব ভয়ঙ্কর কথা বললেন যে ইনস্টাগ্রামে মানে এরকম যদি সার্চ অপশনস থাকে তাহলে মানে এটা তো ভয়ঙ্কর। যে গত 1 মাসে মুর্শিদাবাদ বা কোনো গ্রাম থেকে কিন্তু 100 মেয়ে নিখোঁজ হয়ে গেছে। আমাদের রাজ্যে এটা একটা ভয়ঙ্কর ট্রেন্ড। কি সেই যে রিলস বানাতে গিয়ে, ইনস্টাগ্রাম দেখতে গিয়ে হয়তো কত মেয়ে ফিল্মে নামবো কি কোনো কিছু করবো সেই আশায় কত মেয়ে হারিয়ে যাচ্ছে। এগুলো কিন্তু খুব চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। মানে এগুলোকেও আপনি নোটিফাই করার জন্য বলছেন? নিশ্চয়ই। বেশ সৌমিত্র। মানে ওনার যাই হোক, আমি একটা অন্য জিনিস বলি। অনেকে অনেকক্ষণ ধরে অনেক জিনিস নিয়ে কথা বলছে, কি করা উচিত কি করা উচিত না। তো প্রথম কথা হচ্ছে কমেডি কি এবং কার কাছে কোনটা ফান এবং কোনটা কমেডি এবং কোনটা লাফটার জেনারেট করবে সেটা একান্তভাবে তার ব্যক্তিগত, প্রথম কথা। দ্বিতীয় কথা, অনলাইনে আমরা কি দেখছি সেটা কিভাবে আমাদের মেন্টালিটিকে রিপ্রেজেন্ট করছে এবং সেটাকে শেপ করছে, তার যদি আমরা কথার জন্য খালি আজকে ইন্ডিয়াস গট লেটেন্টের কথা বলি, তাহলে আমি আজকে গত 1 মাস ধরে ন্যাশনাল টেলিভিশনে যে IITian বাবার কথা চলছে তার কথাও তুলে আনার চেষ্টা করব। IITian বাবাকে দেখে আমরা দেখেছি যে তিনি একজন ড্রাগ অ্যাডিক্ট, তিনি কনজিউম করছেন। কটা ন্যাশনাল মিডিয়া অন টেলিভিশন বলেছে যে না এটা ঠিক না, IIT থেকে তুমি পড়াশুনো করেছো, তুমি একটা ওয়েতে গেছো এবং সেই ওয়েটা ঠিক না। কটা ন্যাশনাল টেলিভিশন মিডিয়া এই কথাটাকে প্রপাগেট করেছে, রাদার আমরা দেখেছি যে তাকে একটা রোল মডেল বানানো হয়েছে। সো এই যে একটা কম্পালশন ন্যাশনাল মিডিয়া তাদেরও থাকা উচিত। এই যে ডিজিটাল ব্রডকাস্টিং বিলের কথা বলা হচ্ছে, রেগুলেশনের কথা বলা হচ্ছে, যেখানে যেখানে রেগুলেশন আছে সেখানে সেখানে এক্স্যাক্টলি কী কী হয়েছে আমরা সেগুলো দেখতে পাই। প্রেস ফ্রিডম ইন্ডিয়া কোথায়? 2024-এ দ্য নাম্বার ইজ 159th। ময়ূকদা বা অন্যান্য জার্নালিস্টরা অ্যাগ্রি নাই করতে পারে, বাট ইটস এ গ্লোবাল ডেটা। CBFC, যার নামের মধ্যে সেন্সরশিপ ওয়ার্ডটাও নেই, তার প্রাইমারি কাজ হচ্ছে সেন্সরশিপ করা। এরপরে আসছে যে এন্টায়ার যে সিনটা হলো, রণবীর আলাবাদিয়া কী বললো এবং তার কনটেক্সটে কোন কনটেক্সটে কথাটা বলেছে, সেই জায়গায় অনেকে অনেক রকমভাবে বলছিলেন যে কেন বলেছে। সেটা আমি এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আরও বেটার ফিল করতে পারলাম যে রণবীর আলাবাদিয়া কেন বলেছে। আমরা আই থিঙ্ক গত 30 মিনিট, আধ ঘন্টা, 45 মিনিট ধরে কথা বলছি, অ্যান্ড বিং এ কন্টেন্ট ক্রিয়েটার মাই সেলফ, আমি জানি যে এই ভিডিওটা যদি কেউ ইউটিউবে দেখছে, সে 60 সেকেন্ড বা 190 সেকেন্ডসের মাথায় 70% অডিয়েন্স নেই হয়ে গেছে, সেখান থেকে রিটেনশন নেই। আমি ফিল করছি যে ভাই আমাকে কেউ শুনবে না। এবং আমরা যখন 3টে বন্ধু 4টে বন্ধু একসাথে মিট করি এবং 3টে বন্ধু মিট করেছি এবং 2টো বন্ধু জোক মারছে, দ্য থার্ড পার্সন অবলাইজেস, মানে হি ফিলস যে তাকে একটা জোক মারতে হবে, নাহলে সে মিস আউট করবে। এই সেম জোক যদি সময় রায়না দিত বা অন্য কোনো স্ট্যান্ড আপ কমেডিয়ান দিত, সে হয়তো অন্যভাবে ফ্রেম করতো, যে ফ্রেমিংটা ডিফারেন্ট হতো, যে ফ্রেমিংটার জন্য এই সমস্যাটা হতো না। এক্স্যাক্টলি অনেকেই বললো যে রণবীর আলাবাদিয়ার যে ব্র্যান্ড ইমেজটা তৈরি হয়েছে, সেই ব্র্যান্ড ইমেজের জন্য ভদ্রলোক কেস খেয়ে গেলেন। রণবীর আলাবাদিয়া কে? তিনি একজন গ্লোবাল পডকাস্টার, যিনি ভারতের পডকাস্টকে একটা গ্লোবাল লেভেলে নিয়ে গেছেন। তিনি ভারতের নামি দামি মন্ত্রীদের সাথে পডকাস্ট করেন এবং তিনি মোস্টলি সেন্টার টু দ্য রাইট উইং যে পলিটিক্যাল সিনারিও আজকের দিনে ভারতবর্ষে দাঁড়িয়ে, তাদের ব্লু আইড বয়। অন দ্য আদার হ্যান্ড, ডার্ক কমেডি ইজ সামথিং যেটা জেনারেলি, ডার্ক কমেডি হচ্ছে অ্যান্টি এস্টাবলিশমেন্ট একটা থিওরি, যে এস্টাবলিশমেন্টের এগেনস্টে কথা বলার যে টেন্ডেন্সি। সিপিএম বলনি আমি জাস্ট সিপিএম, তোমার সমস্ত জায়গায় এস্টাবলিশমেন্টের এগেনস্টে যারা কথা বলে তারা ডার্ক কমেডি করে। এবার ঘটনা হচ্ছে যে ডার্ক কমেডি পুল করা ইজ ভেরি টাফ। সবার পক্ষে ডার্ক কমেডি পুল অফ করা যায় না, এবং যিনি কমেডির সাথে যুক্ত নন তার পক্ষে তো আরোই পুল অফ করা
অসম্ভব। দর্শক যারা রয়েছে অনেকক্ষণ ধরে, তারা মানুষের কণ্ঠস্বর হয়ে, ইনফ্যাক্ট আপনারাও যারা প্রতিদিন কথা হোক বা রিপাবলিক বাংলা দেখেন, তারাও এখানে আসতে পারেন এবং সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। লাইভ যে কমেন্ট চলছে সেই কমেন্টে লিখতে পারেন আপনারা যে আপনারা আসতে ইচ্ছুক, আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করে নেবে। অদিতি চক্রবর্তী এবং নীলকণ্ঠ ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছে। নীলকণ্ঠ, আপনার কাছে আমি প্রথমে আসছি, আপনার প্রশ্ন এবং তারপর আমি অদিতির প্রশ্ন নেব। নীলকণ্ঠ। নমস্কার, আমার প্রশ্ন খুব স্পষ্ট স্যান্ডিদার কাছে, ফুটকাদার কাছে আর সৌমিত্রদার কাছে, যে এনাদের ভারতের বিগ ব্রাদারের কাছে, যে দাদা বললেন না এখনই যে বিগ ব্রাদার ইজ ওয়াচিং, এটা নিয়ে সমস্যা আছে, কিন্তু কোথাও না কোথাও এনাদের পুরো প্রশ্ন মানে কথন থেকে বোঝা যাচ্ছে যে কোথাও না কোথাও যে ইউএস ডার্ক স্টেট বা ওয়েস্টার্নাইজ যে জায়গাটা, সে তাদের ইশারাতে চলতে কোনো রকম কোনো সমস্যা নেই। তো এইটা নিয়ে এনাদের কি বক্তব্য? দ্বিতীয় আমার প্রশ্ন হচ্ছে, যেমন আমি অর্কদীপদা, আমরা মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত, আমরা একটা পেশেন্টকে বা একটা কোনো রুগীকে কাটাছেঁড়া করার আগে আমাদের 50টা জায়গা থেকে লাগে আপনার সার্টিফিকেশন, লাইসেন্স অ্যান্ড অল। যারা ইনফ্লুয়েন্সাররা সমাজকে কাটাছেঁড়া করছে, তাদের কেন কোনো রকম কোনো লাইসেন্স বা সার্টিফিকেশন হবে না? খুব ভালো প্রশ্ন। উত্তর ফুটকা। আমার একটা খুব সহজ উত্তর আছে। সার্টিফিকেশন ভালো জিনিস, সার্টিফিকেশন নিলাম, প্রশ্ন হচ্ছে দেবেন কে? যিনি হয়তো দেবেন তিনি অনলাইন মিডিয়ামটার কিছুই বোঝেন না, এনগেজমেন্টের কিছুই বোঝেন না, জিন্দগিতে কোনো চ্যানেল চালাননি। মানে ধরুন এখন যদি মিস্টার বিস্ট সার্টিফিকেশন দেন তাও মানতে পারলাম, কিন্তু যিনি হয়তো সারা জীবন ফিল্ম বানিয়েছেন তিনি অনলাইন মিডিয়ায় কী করে সার্টিফাই করবেন? কিন্তু বোঝেনি না ব্যাপারটা। মানে ইটস লাইক আমি বলতে যাচ্ছি একটা 18 বছরের বাচ্চা কি করবে, মানে 18 বছরের বাচ্চা কিভাবে, আমি তো সেটা বুঝি না। ফলে আমার বেসিক প্রশ্ন, এক, বোর্ডে কে আছেন, দুই, তাহলে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া এই শব্দটা উঠে যায়। এমনি ভারতীয় মিডিয়া মোটামুটি ডার্ক কমেডি হয়ে গেছে, সে আলোচনায় যাচ্ছি না, যেটুকু বেঁচে আছে সেটুকুও যদি যায় তো হয়ে গেল। ওই আবার মিম ছিল নয়, খতম, বাই বাই, টাটা, গুড বাই, ওই জিনিস হয়ে যায়। 99 যে গালাগালিটা বলছে, আমি অবশ্যই আগ্রি করছি। আমার যদি 100টা কমেন্ট আসে তার মধ্যে 99টা গালাগালি আসে, সেই 99টা গালাগালির মধ্যে 90টা হোমোফোবিক গালাগালি। আমি সেটার দিকে বলছি, আমি একটা ভালো কন্টেন্ট পোস্ট করছি, একদম কোনো কিছু না, নর্মাল মেকআপ করছি, তার মধ্যে অ্যাকর্ডিং টু ইউ কোট আনকোট কোনো ভালগারিটি নেই, কিন্তু সেই কমেন্টেও 100টার মধ্যে 50টা আমার গালাগালি আসছে। সেটার রিজন কি? আমি বলছি এরকম অনেক যারা এরকম খারাপ কন্টেন্ট বানাচ্ছে, সো কল্ড, মানে যার মধ্যে কিচ্ছু নেই, শুধুমাত্র ভালগারিটি আছে, এরকম বহু কন্টেন্ট আছে আমরা দেখতে পাই, তাদের মধ্যে 99% খারাপ কমেন্ট, তাতেও লোকে সেই কন্টেন্টটা বানাচ্ছে। কেন বানাচ্ছে? যারা ক্রিঞ্জ বানাচ্ছে বেশিরভাগের অনেক কমেন্ট আছে, দাদা পাশে আছি, আপনার ভিডিও দেখে মন ভালো হয়ে গেল, আর আঁখো দেখি, দুটো সিনেমা যদি ধরি মেইন স্ট্রিম মিডিয়ায় কোনটা বেশি টাকার ব্যবসা করেছিল? লেটস নট গো টু দ্য নাম্বারস, লেটস নট গো টু দ্য ফুটকা। এটার পাশাপাশি মানে একটা জায়গার, একটা রেস্টুরেন্টের ইতিহাস, এটা যেরকম দর্শক আছে ঠিক সেরকম এটা তো অস্বীকার করা যায় না যে রাজুদার পরোটা সেটা দেখতে আমারও ভাল লাগে। একটা ছেলে সে ভোরবেলা সে আসছে, পরোটা বিক্রি করছে। ইনফ্যাক্ট একজনকে আমি দেখলাম যে স্বাধীনতা দিবসে বললে এই নাও তোমাকে ডিম। আমি এত মাইনিউটলি মনে থাকছে ক্লিপগুলো। আমি নিজে সারা দিন ধরে একটা মেইন স্ট্রিম মিডিয়ার অপারেশনসের সাথে আছি। সুতরাং এটাও তো বাস্তব যে কি কতটা আকর্ষণীয় হচ্ছে কন্টেন্টটা, সেটাও ম্যাটার করছে। শুধু বলা হচ্ছে এই 90 সেকেন্ড যে মানুষ দেখছে, একটা রেগুলেশন দরকার। সো দিস প্রুভস মাই পয়েন্ট, আমি যেটা চাইবো আমি সেটা দেখবো, সেটা আমার ফিডে আসবে, বাকিগুলো আসবে না। না, এবার গার্বেজ ইন গার্বেজ আউট। স্যান্ডি লন্ডন বা আইল্যান্ড অবধি নাইটি পরে গেছে, এরপরে রেগে যেও না স্যান্ডি, নাইটিটা কোনোদিন স্যান্ডির মনে হলো সে হঠাৎ করে নবান্নর সামনে গিয়ে নাইটিটা খুলে দেবে। যদি আমার প্ল্যান ছিল, এটা প্ল্যান ছিল, আমি বলছি না ওর প্ল্যান ছিল। মানে এই স্যান্ডি সাহাকে একটু রিস্ট্রেন করে বলা যে বাবা এটা করা এটা এখন এই দেশে করা যাবে না, এইটা তো কাউকে বলতে হবে। ইন্দ্রজিৎদা সেটা কে বলবে? সেটা আমার যেটা ময়ূকদা বললো যে ক্রিয়েটারদের জানতে হবে যে ভাই এটা ভারত আমেরিকা নয় যেখানে আমি কমেডির বাউন্ডারিটাকে লাগাতার পুশ করে যেতে পারবো। যদি আমি পুশ করি ব্যাকল্যাশ খাবো,
অ্যাকসেপ্টেড, মেনে নিতে হবে। খাবো মানে সেখানে মানে স্যান্ডি নিজের উর্বর মস্তিষ্ক থেকে ও যেরকমটা বললো, আমার ইচ্ছা ছিল নবান্নর সামনে আমি নাইটি পড়ে যাব, বিধানসভাতেও ওর হয়তো অনেক কিছু মনে হতে পারে, এরকম কি কোনো প্ল্যান ছিল তোর? বিধানসভা না, অত ভাবিনি এখন অবধি। যাক যাক, পার্লামেন্টেও নেই তো। বিধানসভাটা ভাবেনি। এবার পয়েন্ট হচ্ছে কেউ আমি ওকে সম্মান জানাচ্ছি, এটা ওর ক্রিয়েটিভ জায়গা থেকে বা এটা ওর উর্বর মস্তিষ্ক থেকে মনে হয়েছে ওর, কিন্তু কেউ তো একটা ওকে বলবে যেভাবে মা ফ্লাইওভারে নাচা যায় না, পুলিশ এসে কেস দেয়, এই কেসটা খাওয়ার আগেই যদি একটা রেগুলেশন থাকে যে আমি এইটা প্রপোজ করেছি ময়ূক, তোমার কি মনে হচ্ছে? আমি বললাম যে না ভাই এটা করা যায় না, ঠিক সেরকম ভাবে মানে এটা তো তোমাদের হেল্প করছে রাষ্ট্র। না দেখো, মা ফ্লাইওভারে কেসটা একটু পার্সোনালি নিলাম, আমি তখন সত্যি জানতাম না যে ফ্লাইওভারে উঠে মানে এটা জানার কর্তব্য, সেটা আমার অজ্ঞতা, এটা জানার কর্তব্য এটা কন্টেন্ট ক্রিয়েটরের না, এটা আমার অজ্ঞতা যে আমি জানি এটা জানার জন্য কন্টেন্ট ক্রিয়েটর হতে হয় না। আমি ডাক্তারবাবুকে একটা কথা বলতে চাই যে বললে খারাপ কমেন্ট যখন আসছে তো ভিডিও করা বন্ধ করে দাও। আমি একটা সময় রাস্তায় বেরোতাম, রাস্তায় প্রচুর ছেলেরা আমায় খারাপ গালাগালি দিত, তাহলে তোমার কথা মতো আমার রাস্তা দিয়ে বেরোনো বন্ধ হওয়া উচিত। এটা তো পুরো অন্য দিকের কথা। না তুমি বললে যে লোক আরো একটা যারা খারাপ কন্টেন্ট বানায় তারা খুব ভালো করে জানে আমার কন্টেন্টে কিচ্ছু নেই এবং আদার দেন ভালগারিটি। এরকম আমি ফ্যান্ডের কথা বলছি না, ও পার্সোনালি নিচ্ছে না, আমি কিন্তু যারা এই কন্টেন্ট বানাচ্ছে তারা এটা কেন বানিয়ে যাচ্ছে? কারণ তারা টাকা পাচ্ছে তাই। কিন্তু তারা এটা বুঝছে না তাদের যে ফলোয়ার বাড়ছে, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। আমি বলছি এটার ভিতরে আমি ঢুকছি না, ফলোয়ার 1 মিলিয়ন 2 মিলিয়ন এসবের ভিতরে আমি ঢুকছি না। আমার বক্তব্য ভাই রেগুলেশন তো রয়েছে, রেগুলেশনটা শুধু সরকারের দ্বারা নেই, আমেরিকার দ্বারা আছে। এই তো ব্যাপার। আজকের দিনে ছোট্ট করে দ্রুত শেষ করছি, আজকের দিনে দাঁড়িয়ে যদি আমাদের এই অনুষ্ঠানটার সাবটাইটেলস যায়, এখানে যদি বম্ব শব্দটা ব্যবহার করি, সাবটাইটেলস দেওয়া যাবে না, তুমিও জানো দেওয়া যাবে না। আমি AK-47 বলি, গ্রেনেড বলি, এগুলো দেওয়া যাবে না, হ্যাশট্যাগ করে তো মুছে দিতে হবে, কারণ ইউটিউবের রেগুলেশনে সেটা আটকে যাবে। তো এই জায়গাতে দাঁড়িয়ে হ্যাঁ ফুটকাতাটা কথা বলছেন কি, যেটা কে বসবেন, যে আমাদের এই জগৎটাই বোঝে না সে বসবে, অর্থাৎ প্রার্থী চয়নে অসুবিধে আছে। কে বসবেন সে যদি যোগ্য হয় তাহলে নিশ্চয়ই ওনাদের কারোরই আপত্তি থাকার কথা না। সৌমিত্র কি বলছে, কমেডি ইজ এ পার্সোনাল চয়েস। আমার মনে হতে পারে ওকে আমি চেপে ধরে কাতুকুতু দেওয়াটা আমার পার্সোনাল চয়েস, এটা তো কমেডি হতে পারে না। এটা আমি ওকে হার্ট করছি, ফিজিক্যালি হার্ট করছি, মেন্টালি হার্ট করছি। হ্যাঁ, আর ফুডকা কেন হতে পারে না? কারণ ফুডকা যদি হয়, আমি কি করে জানবো যে ফুডকা মেক শিওর করবে না যে যারা ওই বিরিয়ানি ঝরে ঝরে পড়ছে তাদের ভিডিওকে বাজে বলবে না? তাহলে তো কাউকেই বসানো যাবে না, তাহলে তার মানে কোনো রেগুলেশনই থাকবে না। আমরা সবাই জানি ভালগারিটি কোন জায়গাটা, এটা আমরা জানি, কিন্তু যে ওই টাইপের কন্টেন্ট বানাতে সেও জানে, ইন্দ্রজিৎ দাও জানে, সবাই জানে, কিন্তু যাদের ওইটা আমেরিকাতে না হয় তারা ওটা থেকে ইন্ডিয়াতে হবে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। অদিতি দ্রুত তোমার বক্তব্য, তোমার প্রশ্ন। ফ্রিডম অফ স্পিচের বিষয়টা হচ্ছে আমরা যা ইচ্ছা তাই বলতে পারি না, এটাকে আমরা উল্লঙ্ঘন করছি, যেটা রণবীর আলাবাদিয়া করেছেন। ঠিক আছে, উনি মরাল ভ্যালুজ হারিয়েছেন এবং ওনার কন্টেন্টটাকে আমি দুটো কিওয়ার্ডসে বলবো, একটা ফিল্দি অ্যান্ড ডেট্রিমেন্টাল কমেন্ট। তো এবার আমি যখন রিলস দেখছি, আমি যখন স্ক্রল করছি, তখন কিন্তু আমার কাছে ওই ডেট্রিমেন্টাল ফিল্দি কন্টেন্টও কিন্তু আসছে। তো আমার ওপর কতটা প্রভাব পড়ছে সেটাতে একটা ছেলে কিংবা একটা মেয়ে বলতে পারবে, একজন ইউথ বলতে পারবে যে তার ওপরে কতটা প্রভাব পড়ছে। এবার আমার প্রশ্ন হচ্ছে অর্কদীপদা এবং রাজপুত্রদার কাছে, এই মুহূর্তে ইনস্ট্যান্ট কোন শাস্তি ওনার জন্য মানে গ্রহণযোগ্য, মানে যেটা রণবীর আলাবাদিয়া করেছেন, রাষ্ট্রের পক্ষ থেকে প্রশাসনিক কোন শাস্তি, কোন পানিশমেন্ট ওনাকে দ্রুত দেওয়া উচিত? আমরা ইকুইপ নই এটা বলার জন্য, এটা জুডিশিয়ারির পার্ট, এটা জুডিশিয়ারি কি বলবে, এটা আমাদের সেই যোগ্যতাটা বোধহয় নেই, ছোট মুখে বড় কথা হয়ে যাবে বলে আমি বিরক্ত হয়ে অনেক কিছু বলতে পারি। আমি বিরক্ত হয়ে অনেক কিছু বলতে 14 বছর জেল, কিন্তু সেটা ভালো একটা কথা দিয়ে শুরু করেছিল, আজকে এটা যেন একটা শো হিসেবেই থেকে যাবে হয়তো। কারণ সত্যিই তো যতক্ষণ না বেল বা আইনটা হচ্ছে ততক্ষণ তো আমরা জানি না যে এটাকে কি করে বন্ধ করতে পারবো। একটা কথা, প্রত্যেক মুহূর্তে কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যেকেরই বক্তব্য যে এখানটায় কন্টেন্ট ক্রিয়েশন কেউ জানে না, একজন পলিটিশিয়ান সে বসবে আমাদেরকে সে কন্ট্রোল করবে, মিসইউজ করবে। আমার বক্তব্য কন্টেন্ট ক্রিয়েটর সব বোঝে, কন্টেন্ট ক্রিয়েটররাই সব বোঝে যে ওরা ঠিক করবে কোনটা চলবে কোনটা চলবে না। এ তো মহা মুশকিল। তার মানে একটা নিউট্রাল পার্সপেক্টিভে তো আসতে হবে জিনিসটা। কন্টেন্ট ক্রিয়েটররাও যে সব বোঝে, পলিটিশিয়ানরাও যেমন সব বোঝে না, কন্টেন্ট ক্রিয়েটররাও তো সব বোঝে না, এটা মেনে নিতে হবে, হিউমিলিটিটা থাকতে হবে। তার মানে এইখানে একটা নিউট্রাল পার্সপেক্টিভে কিন্তু এসে দাঁড়াতে হবে যে এখানে কোনো না কোনো রেগুলেশন থাকতেই হবে, একটা স্ট্রিক্ট ল থাকতেই হবে। পলিটিশিয়ানরাও যেমন সব বোঝে না, কন্টেন্ট ক্রিয়েটররাও তো সব বোঝে না, এটা মেনে নিতে হবে, হিউমিলিটিটা থাকতে হবে। তার মানে এইখান থেকে নিউট্রাল পার্সপেক্টিভে কিন্তু এসে দাঁড়াতে হবে যে এখানে কোনো না কোনো রেগুলেশন
কোনো না কোনো রেগুলেশন থাকতেই হবে, একটা স্ট্রিক্ট ল থাকতেই হবে। এবং একদমই নই। এবং শেষ কথা হচ্ছে যে ময়ূকদা এই যে একদম ঠিক কথা বলো যে এটা শুধু একটা সই থাকবে এবং যার যেরকম চলছে সেরকম চলছে। স্যান্ডি পরের দিন কেন মা ফাইল ওভারে গিয়ে নাচবে না? কারণ ও ভয়টা পায়। সোশ্যাল মিডিয়াতে সেই ভয়টা এখনো অবধি নেই যে আমি কি কন্টেন্ট দেবো আর দেবো না। তাই বা রণবীরের পরে আর কোনোদিন এই জোকটা হয়তো মারবে না, এই জোকটা মারবে না, কিন্তু তার মানে এইটা নয় যে এই জিনিসটা বন্ধ হয়ে যাবে। এটা ততদিন অবধি থাকবে যতদিন না মানুষের সামান্যতম একটুও সেই বিবেকবোধটা জেগে উঠবে অথবা ভয় পাবে। নন্দিনী 30 সেকেন্ড। সঙ্গে এটাও সমান সত্যি, রণবীর যদি কোনো শাস্তি না পায় পরের আরেকটা শোতে এর থেকেও কদর্য জোকের আলোচনা হবে। এবং আমি কিন্তু আমার জায়গায় এখনও ঠিক থাকবো, যতই সৌমিত্র বলার চেষ্টা করুক যার যেটা পছন্দ নয় সে সেটা শুনবে না, বা ইন্দ্রজিৎ দা যে বলছেন নট ইন্টারেস্টিং, কিন্তু আমি এখনও আমার জায়গাতেই ঠিক। কোনো শোতে কিছুর বিনিময়ে আমাদের বাবা মাকে নিয়ে এই ধরনের জোক চলতে পারে না আমাদের ভারতীয় মূল্যবোধে, আমেরিকান মূল্যবোধে চললেও চলতে পারে। বেশ, আমি লাস্টে একদম স্যান্ডি তো তোমার কাছে যাচ্ছি। স্যান্ডি, দর্শকদের অনেকের প্রশ্ন এটা, এবং এই প্রশ্নটা আমারও মনে হয়েছে তোমাকে করা উচিত, কারণ কি তুমি যেহেতু এখানে এসছো। একজন দর্শক স্পেসিফিক্যালি লিখেছে কোয়ালিটি এবং কন্টেন্টের অভাব আছে বলেই কি ড্রেস বা প্রপস ইউজ করতে হচ্ছে, এটা যদি স্যান্ডিদাকে জিজ্ঞেস করেন। তোমার কন্টেন্ট খারাপ বলে তোমাকে এই জিনিসগুলো করতে হচ্ছে, এটা কি বাস্তব? না দেখো, আমি সব ধরনের, আমি পার্সোনালি আমাকে কোয়েশ্চেন করেছে, আমি সব ধরনের কন্টেন্ট করি, আমি রোস্টিংও করেছি, আমি শর্ট ফিল্মও করেছি, এবং যে ড্রেস নিয়ে বলেছি এবং সেই ড্রেসটা বানিয়ে যে আমি কন্টেন্ট করছি, ফার্স্ট অফ অল আমি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছিলাম আমার নিজের ভালো লাগা থেকে, আমি এনজয় করছি। আজকে যদি আমি পাতা লাগিয়ে রাস্তায় যাচ্ছি, আমি ওই যে এনজয় করছি ব্যাপারটা, আমার ভালো লাগছে কন্টেন্টটাকে মানে করতে, রাস্তায় বেরোতে, এবং আমি তো কাউকে হার্ম করছি না, কাউকে ছুরি দিচ্ছে না, কাউকে কোনো গালাগালি দিচ্ছে না, আমি আমার মতো করে যাচ্ছি, আমি ব্যাপারটাকে এনজয় করছি, সেই জন্য আমি কন্টেন্ট করছি। বাট যেখানে বলছে অভাবের ব্যাপার, আমি শুধুমাত্র ড্রেসকে ফোকাস করে কিন্তু অলওয়েজ কন্টেন্ট করি না, আমি সব ধরনের কন্টেন্ট করি, সব ধরনের কন্টেন্ট। হ্যাঁ, ওই ধরনের কন্টেন্ট করলে লোকেরা বেশি দেখে, যেটা বলছে ভিউজ বেশি আসে, তো লোকজন ওটা দেখতে বেশি, সেই লোভেই তুমি বারবার, হ্যাঁ অবভিয়াসলি সেটা থেকে বাদ দিয়ে এটা করছো, এবং এটা গর্বের সাথে তুমি বলো। হ্যাঁ অবভিয়াসলি, কারণ ওখান থেকে আমার ব্র্যান্ড ডিল আসছে, সত্যি সত্যি ওখান থেকে আমি টাকা ইনকাম করছি, লোকজন দেখছে, লোকজন ওটা অ্যাকসেপ্ট করছে এবং আমিও এনজয় করছি সেই বিষয়টা নিয়ে, তো অবভিয়াসলি আমি এটা কন্টিনিউ করবো। বাট আমার একটা জিনিস আমি ছোট্ট বলতে চাই ডাক্তারবাবুকে, ডাক্তারবাবু বললো যে যখন কার কোনো ট্যালেন্ট নেই, কন্টেন্ট নেই, এটা হচ্ছে একটা লঙ্কার গুঁড়োর মতো, গালাগালি দিলে সে ভাইরাল হবে। এটা আমার কথা নয়, আমার থেকে বহু বড় একজন। আমি একটা কথা বলছি, শুধু যদি গালাগালি দিয়েই ভাইরাল হতো তাহলে যারা যারা হচ্ছে এমন হাজারটা আমি লোক দেখিয়ে দিতে পারবো, যারা গালাগালি দিচ্ছে তাদের হয়তো ভিউজ 2 বা ভিউজ 0, হয়তো রাস্তায় ভুলভাল ড্রেস করে তাদের, তো সে যে গালাগালিটা দিচ্ছে নিশ্চয়ই তার গালাগালিটা লোকজন ভালোবাসছে, তাহলে আমি গালাগাল দেবো, এটা মানে না না সেটা না, সেটা লোকজনে পছন্দ করছে। শুধুমাত্র গালাগালি দিলে ভাইরাল হলে আজকে এত কোটি জনসংখ্যা সবাই গালাগালি দিত, সবাই ভাইরাল হতো, সবাই তো হতে পারছে না, নিশ্চয়ই লোকজন ভালোবাসছে তার গালাগালিটাকে হোক বা তার কন্টেন্ট। গালাগাল ভালো লাগছে বলে আমি গালাগাল দেবো, আমি ভাই দেখতে ভালোবাসি। দারুণ যুক্তি, এক্সিলেন্ট। আমি বললাম যে এই শোয়ে এটা শো থাকবে, একদম আমার সময় একেবারে শেষ, কিন্তু আবারও বলছি, এই বাচ্চা ছেলে মেয়ে বা বয়স্ক মানুষজন যারা নিজেদের একটা দুনিয়া তৈরি করে ফেলেছে, এবং এই দুনিয়াটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা দুনিয়া, কারণ আপনারা জানেন কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এআই কনফারেন্সে ফ্রান্সে গেছিলেন, এবং সারা পৃথিবী এআই নিয়ে এখন সিরিয়াসলি ভাবছে, রাষ্ট্রনেতারাও ভাবছে। ঠিক সেভাবেই ডিজিটাল দুনিয়া নিয়ে রাষ্ট্রনেতারা অনেক দিন আগে সিরিয়াসলি ভাবা শুরু করে দিয়েছেন। ভারতবর্ষ 140 কোটি মানুষ প্রতি মুহূর্তে 140 কোটি রিলস যদি বানায়, সেই রিলসগুলোর মধ্যে থেকে একটা যদি মানব বোমার মতন ভয়ঙ্কর কোনো দিক সামনে এনে দেয়, আটকাবে কি? রাষ্ট্র ছাড়া আটকাবে কি? এই প্রশ্নটা রেখে আজ কথা হোকের এই মঞ্চ থেকে আমি ময়ূক রঞ্জন ঘোষ বিদায় নিচ্ছি, এবং প্রত্যেকে যারা ছিলেন কন্টেন্ট ক্রিয়েশনের দুনিয়ার দিকপাল বলা যায়, তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য এখানে, এবং বাকি সমস্ত খবর দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়। কথা হবে চোখে চোখ রেখে। নমস্কার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।